আন্দোলন করার মতো শক্তি ও সাহস বিএনপির নেই, ওবায়দুল কাদেরের মন্তব্য। বিএনপি তৈরি করা দুঃখ কষ্টের বাংলাদেশ এখন হাস্যোজ্জ্বল বাংলাদেশ, বললেন পাকমন্ত্রী। বিএনপি নেতাদের গুম খুন করা ব্যক্তিরা সরকারের আশীর্বাদে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে, রিজভির মন্তব্য। 12 মামলায় জামিন পেলেন ইঞ্জিনিয়ার ইশরাক। বাংলাদেশি নাবিকরা দুবাই পৌঁছাবেন 20 এপ্রিলের মধ্যে। জলদস্যুদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে মুক্তি নিশ্চিত করা হয়েছে, জানালেন নৌ প্রতিমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। বিএনপির 60 লাখ বন্দী নেতাকর্মীর তালিকা প্রকাশ করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চ্যালেঞ্জ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তা না হলে মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন তিনি। এদিকে সচিবালয়ে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপির রুহুল কবির রিজভিরা যে দুঃখ কষ্টের বাংলাদেশ তৈরি করেছিলেন তা এখন হাস্যোজ্জ্বল বাংলাদেশে পরিণত হয়েছে। রিপোর্ট করেছেন সৈয়দ আব্দুল মুহিত। সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নববর্ষ নিয়ে বিএনপির এক নেতার মন্তব্যের জবাবে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতি নিয়ে তারা এদেশের অস্তিত্বের মূলেই আঘাত করতে চায়। দলটির কাছে বাঙালি সংস্কৃতির ইতিবাচক কিছু আশা করে না আওয়ামী লীগ। দলটির মহাসচিবের দাবি, 60 লাখ বন্দী নেতাকর্মীর বিষয়ে এ সময় চ্যালেঞ্জ দেন ওবায়দুল কাদের। মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছে, 60 লাখ লোকের আমি তালিকা চাই। ছিল 20,000, এখন সেটা 60 লাখ। তো 60 লাখ বন্দী বিএনপির নেতা কর্মী, এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ, না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এই দিনকে যারা অস্বীকার করে তারা প্রকারান্তরে বাঙালি সংস্কৃতিকে অস্বীকার করে, তারা প্রকারান্তরে বাংলাদেশ জন্মের চেতনাকে অস্বীকার করে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। এরা একটা সাম্প্রদায়িক সন্ত্রাসী সংগঠন। কাজে বাঙালি সংস্কৃতির যে চিরায়ত আবহমানকালে যে আবেদন, সেই আবেদন এদেরকে স্পর্শ করে না। বাস্তবে যেটা সেটা হচ্ছে তাদের ধারণাটাই উল্টো। তারা যদি বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করত তাহলে তারা মুক্তিযুদ্ধের চেতনাও লালন করত। ওবায়দুল কাদের আবারও দাবি করেন, সরকার হঠাতে বিএনপির আন্দোলন করার শক্তি ও সাহস কোনোটাই নেই। এদিকে সচিবালয়ে ঈদের পর প্রথম কর্মদিবসে বস্ত্র পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপির কল্পনা ও ইচ্ছা আকাঙ্ক্ষার বাংলাদেশ আজকে নেই, এমনকি পেছনে তাকানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন। রুহুল কবির রিজভী সাহেবরা যে দুঃখ কষ্টের বাংলাদেশ তারা সৃষ্টি করেছিলেন, সেই দুঃখ কষ্টের বাংলাদেশ আজকে আর নেই। আজকে বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ, হাস্যোজ্জ্বল বাংলাদেশে পরিণত হয়েছে। রুহুল কবির রিজভী সাহেবরা যত স্বপ্নই দেখুক, সে স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। এ বাংলাদেশ আর পিছনে তাকাবার বাংলাদেশ নেই। দেশের মানুষ সুন্দর ও সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করেছে বলেও দাবি করেন জাহাঙ্গীর কবির নানক। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। অবান্তর বানোয়াট কথা বলে মানুষের কাছে মিথ্যাবাদীতে পরিণত হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আওয়ামী লীগের মন্ত্রী ও নেতারা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন। একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে জনগণকে প্রতারিত করছেন। গত 1.5 দশকে বেনজির তৈরি গড়ে উঠেছেন। যারা বিএনপি নেতাদের গুম খুন করেছে তারা সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে বলে অভিযোগ তার। এই বাংলা সীমানা তা আওয়ামী লীগ বিলীন করে দিতে চায়।
ওবায়দুল কাদেরের বক্তব্য ইতিহাস, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। সড়ক সেতু মন্ত্রী, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব আরও অনেক অবান্তর, মন গড়া, বানোয়াট, মানুষকে মানুষের সামনে একটা পরিপূর্ণ মিথ্যাবাদী হিসাবে আত্মপ্রকাশ করেছেন এই ওবায়দুল কাদের সাহেবরা বা গংরা। জিয়াউর রহমান কোন সেক্টরে যুদ্ধ করেছেন? এটা তো আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনি স্বাধীনতা বিরোধী শক্তি, না হলে কলকাতায় সিনেমা দেখেছেন। ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য বিভ্রান্তমূলক, ইতিহাস বিরোধী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী, দেশের গণতন্ত্র বিরোধী। রাজধানীর বিভিন্ন থানায় করা 12 মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পল্টন, রমনা, ওয়ারী এবং মতিঝিল সহ বিভিন্ন থানায় করা 12টি মামলায় অন্তর্বর্তীকালীন এই জামিন পেলেন বিএনপি আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দুপুরে মহানগরের দায়রা জজ আদালতের বিচারপতি মোহাম্মদ আস শামস জুগলু হোসেন অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন। ইশরাক হোসেনের আইনজীবী জানান, 28 অক্টোবরকে কেন্দ্র করে বিএনপি নেতাদের নামে ধারাবাহিক মামলার অংশ হিসেবে বিভিন্ন থানায় নাশকতার মামলা দায়ের করা হয়। এর আগে উচ্চ আদালত থেকে 12 মামলায় জামিন পান তিনি। এদিকে নাশকতার 4টি মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। আমরা বলতে চাই যে এগুলো হামলা মামলা দিয়ে আসলে আমাদের আন্দোলনকে দমন করা যাবে না। গত 7 তারিখে প্রমাণ হয়ে গিয়েছে বাংলাদেশের সিংহভাগ জনগণ আমাদের এই আন্দোলনের সাথে রয়েছে। আজকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে। রাষ্ট্রের সকল অন্যান্য যে স্তম্ভ রয়েছে তাদেরও উচিত হবে যে যেভাবে তারা ব্যবহৃত হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত করা হচ্ছে তাদেরকে, সেখান থেকে যাতে তারা সরে আসে এবং এই ধরনের মিথ্যা মামলায় এখন আমাদের বহু নেতাকর্মীরা কারাগারে রয়েছেন, তাদেরকে যাতে দ্রুত জামিন দিয়ে মুক্ত করা হয়। ঈদ ও নববর্ষের ছুটি শেষ, প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফিরছেন সাধারণ মানুষ। সোমবার ভোরে সদরঘাটে আসা লঞ্চগুলো ছিল যাত্রীতে পূর্ণ। দিনভর দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ট্রেনেও ছিল যাত্রীদের চাপ। অতিরিক্ত ভাড়ার অভিযোগ থাকলেও পথের ভোগান্তি না থাকায় সবার মুখেই স্বস্তির ছোঁয়া। রিপোর্ট করেছেন রিশান নাসরুল্লাহ। ঈদের টানা ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মমুখী মানুষেরা। ভোরের আলো ফোটার সাথে সাথেই সদরঘাটে ভিড়তে শুরু করে দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলো। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও যাত্রাপথে ভোগান্তি না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। লঞ্চ সুন্দরভাবে আসতে সুন্দরভাবে যেতে পারছি আমরা। ভিড় কম আগের থেকে, আগে যেভাবে স্বাভাবিক যেভাবে ছিল ঈদের হচ্ছে সেরকম একটা ভিড়, আর কেবিনে একটু ভিড় থাকে, আর ডেকে ওরকম একটা ভিড় নেই। যাত্রী উঠছে চলে ভিড়, আরও মনে করেন টিকিটের যে ঊর্ধ্বগতিটা মনে করেন 300 টাকা ভাড়া 400 টাকা। ছোট ছোট আপনার মাছ নিয়ে আসতেছে তাদেরকে ধরে মনে করেন যে তুলনামূলক যে যা পারতেছে ইচ্ছা মতন টাকা নিচ্ছে। সরকার নির্ধারিত ভাড়া হচ্ছে 430। আমরা ঈদ মৌসুম ছাড়া আমরা ভাড়া রাখি 300। ঈদে আমরা একটা 400 করি, তাও 30 টাকা কম সরকার নির্ধারিত ভাড়া। রাজধানীর কমলাপুর রেল স্টেশনের ভিড় ছিল রাজধানী ফেরা মানুষের। প্রিয়জনদের ছেড়ে আসা কষ্টের হলেও ছুটি শেষে জীবিকার তাগিদেই সাধারণ মানুষরা ফিরছেন রাজধানীতে। ট্রেনে আমাদের তো ভোগান্তি হয় নাই, কিন্তু ট্রেনে ভিড় ছিল প্রচণ্ড, কিন্তু ট্রেন টাইমলি আসছে, ট্রেনের সার্ভিস ভালো ছিল। বাবা মার সাথে ঈদ কাটিয়েছি, অনেক ভালো লেগেছে। ছেড়ে আসার সময় তো কষ্ট লাগবেই, এটাই স্বাভাবিক। অনেক খারাপ লাগছে। এখন ঢাকায় তো ফিরতেই হবে, যেহেতু চাকরি বাকরি করি। বাড়িতে সবাই পরিচিত মুখ, দেন ঢাকায় আসলে তো আর তাদের পাওয়া যায় না, তো সবাইকে ছেড়ে আসতে খুবই কষ্ট লাগে। অনেক ভালো কাটছে, বাট প্রিয়জনদের ছেড়ে আসতে তো একটু খারাপ লাগবে। ঈদ ও নববর্ষের টানা ছুটি শেষে কর্মমুখী সব মানুষের পদচারণায় হয়তো আবার চেনা রূপে ফিরবে রাজধানী ঢাকা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ঈদের ছুটির পর সোমবার খুলেছে অফিস আদালত, তবে উপস্থিতি বেশ কম। প্রথম কর্মদিবসে ঢিলেঢালাভাবে চলে দাপ্তরিক কাজ। সচিবালয়ে অফিস করেছেন বেশ কয়েকজন মন্ত্রী, তবে ব্যাংক, বিমা সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কাজের গতি ছিল স্বাভাবিক। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। ঈদের পর প্রথম কার্যদিবসে মন্ত্রীদের অনেকে অফিস করলেও সচিবালয় এখনও চিরচেনা চেহারায় ফেরেনি।
ঈদের ছুটির সাথে বাড়তি ছুটি নেওয়া অনেকে এখনও ঢাকা ফেরেনি। অন্যরা অফিসে ফিরলেও বেশি সময় পার করছেন কোলাকুলি এবং কুশল বিনিময়ে। ঈদ মোবারক। অনেক ভিড়ের সচিবালয়, আজকে ভিড় কম। এদিকে ব্যাংকপাড়া মতিঝিলের চিত্র কিছুটা ভিন্ন। ব্যাংকগুলোতে স্বল্প জনবল নিয়েই কাজ চলছে পুরোদমে। চাপ কম থাকায় স্বাচ্ছন্দ্যেই কাজ সারছেন ক্লায়েন্টরা। আজকে ঈদের প্রথম দিন ছুটির পরে খুললো, তো এই জন্য মনে হয় লোকজন কম, গ্রামে সবাই চলে গেছে, তো কাজ করে খুব আরাম। আমাদের যেহেতু প্রিন্সিপাল ব্রাঞ্চ, আমাদের এখানে ক্লায়েন্ট সমাগম হয়ে থাকে এবং আমরা সুন্দর মধ্যে ক্লায়েন্টদের খোঁজখবর নিচ্ছি, তাদের সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করছি। ঈদের পূর্ববর্তী সময় যে টাইমটাতে খুব ক্লায়েন্ট প্রেশার ছিল ঠিক ওরকম হচ্ছে না, বাট মিডিয়াম রেঞ্জের একটা ক্লায়েন্ট প্রেশার আছে আর কি, তা হচ্ছে। এরকমই থাকে ঈদের পরে, আশা করছি কালকেও একটু কমই যাবে, এরপরে এই সপ্তাহটা এরকমই যাবে, রবিবার থেকে হয়তো আগের মতো আবার পুরোদমে ক্লায়েন্ট আসা শুরু হবে। দু একদিনের মধ্যে বাণিজ্যিক এলাকা মতিঝিল সহ ঢাকা আবার কর্মচঞ্চল হয়ে উঠবে বলছেন সংশ্লিষ্টরা। আমি আসলে ইম্পোর্ট ডিপার্টমেন্টে কাজ করি, এখানে কাজের ধরন ঈদ পর্বতে একটু কমই থাকে, সবসময় কম থাকে, এবছর একটু বেশি কম। লম্বা ছুটিতে মানুষ বাড়িতে গেছে। আজকে আমাদের হিউজ এক্সপোর্ট প্রসিড আসবে, সেটা রিয়েলাইজ করে কাস্টমার না আসলেও আমাকে এটা শেষ করে নর্মাল ব্যাংকিংয়ের মতোই, ফুল ব্যাংকিংয়ের মতোই আমার এই সাইডটা ব্যাংকিংটা হবে। যেহেতু বিশ্বের অন্যান্য দেশে নববর্ষের জন্য ছুটি ছিল না বা ঈদের জন্য ছুটি ছিল না, তাদের কাছে যে এক্সপোর্ট ডকুমেন্ট পাঠানো ছিল সেই ডকুমেন্টের পেমেন্ট তারা দিয়েছে এবং সেটা অলরেডি হিউজ পেমেন্ট অলরেডি আমার কাছে চলে আসছে। রাজধানী ঢাকার রাস্তাতেও নেই চিরচেনা রূপ। স্বল্প সংখ্যক যাত্রী নিয়ে যানবাহন চলছে কম, তবে দু একদিনের মধ্যেই যাত্রী চাপ বাড়ার প্রত্যাশা চালক ও হেলপারদের। চিরাচরিত যানজটের নগরী রাজধানী ঢাকা ফাঁকা হওয়ায় বেপরোয়া গতিতে গাড়ি চলার কারণে সাধারণ মানুষের জানমালের যেন ক্ষতি না হয় সেদিকে নজর রাখার পরামর্শ সচেতন নাগরিকদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি নাবিকরা দুবাই পৌঁছাবেন 20 এপ্রিলের মধ্যে, জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সোমবার সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে ঈদ এবং নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পর তিনি সাংবাদিকদের এমনটা জানান। প্রতিমন্ত্রী জানান, জলদস্যুদের উপর প্রচণ্ড চাপ ছিল, ইউরোপীয় ইউনিয়নের উদ্ধারকারী জাহাজও ছিল পর্যবেক্ষণে। সব মিলিয়ে একটা বহুমাত্রিক চাপের কারণে জলদস্যুরা এমভি আবদুল্লার 23 নাবিককে মুক্তি দিতে বাধ্য হয়েছে বলে দাবি করেন তিনি। তার মতে, জাহাজটিতে আর্মস গার্ড না থাকার সুযোগে অপহরণ করেছিল জলদস্যুরা। মুক্ত নাবিকরা শিগগিরই দেশে ফিরবেন বলে জানান তিনি। দুবাই থেকে বাইয়ারে দেশে ফিরে এনে তার পরিবারের কাছে যেন তারা যেতে পারে সেই ব্যবস্থাই হয়তো করতেছে। সেটা দুবাই যেতে তবে 19-20 তারিখ লেগে যাবে জাহাজটির। আর্মস গার্ডটা যদি থাকতো তাহলে এই জলদস্যুরা এটা সাহস পেত না। তাদের মনে হয় কোনো এই ধরনের কোনো সোর্স আছে, ওরা জানতে পারে যে এই কোন জাহাজের মধ্যে এই ধরনের অরক্ষিত অবস্থায় তারা চলাচল করতেছে, তারা সেই টার্গেট করেই তারা সেই জায়গায় হয়তো পদক্ষেপটা নিয়েছে। জনগণকে স্বস্তিতে রাখতে রোজার মতো সারা বছর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সেই লক্ষ্যে তেল, চিনির মতো আমদানি পণ্যের দামে নজরদারি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। ঈদের ছুটির পর সোমবার প্রথম কার্যদিবসে কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সময় এই আশ্বাস দেন বাণিজ্য প্রতিমন্ত্রী। তার দাবি, জনগণ স্বস্তিতে ঈদ উদযাপন করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে মানুষকে স্বস্তি দিতে সর্বোচ্চ চেষ্টা করছে বাণিজ্য মন্ত্রণালয়। দিল্লি থেকে পেঁয়াজের আমদানিকে নিজের জন্য বড় অভিজ্ঞতা বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের ঈদ এবং নববর্ষের আনন্দ চোখের জলে ভেসে গেছে বলে বিএনপি নেতাদের মন্তব্যকে রাজনৈতিক বলে উল্লেখ করেন তিনি। রোজার মতো বছরের অন্য দিনেও দ্রব্যমূল্য সহনীয় রাখতে কাজ করার আশ্বাস দেন তিনি। রমজান না, আমরা সারা বছর নিরবিচ্ছিন্নভাবে সাধারণ যেটা আমাদের এসেনশিয়াল কমোডিটি আছে এটা সাপ্লাই দেওয়ার জন্য আমরা কাজ করে যাব। আমদানি রপ্তানি বাণিজ্য এবং সেই সাথে আমাদের লোকাল যে ইয়েগুলি সাপ্লাই চেইনগুলি আছে এগুলাকে আরো শক্তিশালী করব। আমাদের রমজানটা ব্যাপক চ্যালেঞ্জ ছিল। রাজনীতিক মোটিভেটেড হয়ে যদি কমেন্ট করে সেটার উত্তর না দেওয়াটাই আমার মনে হয় ভালো। এটার উত্তর দেওয়ার কিছু নাই, জনগণই বলবে যে তারা ভালো আছে কি না, তারা স্বস্তিতে আছে নাকি। আমি সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা নিয়ে ঈদ এবং পয়লা বৈশাখ উদযাপন করাই দেখেছি।
ময়মনসিংহ বিভাগ ও রংপুরের কিছু এলাকা বাদে দেশের অন্য সকল এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চলতি সপ্তাহে ঢাকা বিভাগে বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে রাতের তাপমাত্রাও। আবহাওয়া অফিসের তথ্য, মঙ্গলবার ময়মনসিংহ ও রংপুর বিভাগের কিছু এলাকায় এবং বুধবার সিলেট এবং চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা দেখছে। তবে গত ৩ বছরের তুলনায় বৈশাখের প্রথম ও দ্বিতীয় দিনে ঢাকা সহ সারা দেশে তাপমাত্রা ৩ ডিগ্রি কম। 2023 সালের এই সময় ঢাকায় তাপমাত্রা ছিল 20.2 ডিগ্রি সেলসিয়াস, যা বর্তমানে 37.5 ডিগ্রি সেলসিয়াস। বাদ দিয়ে সারা দেশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা আগামীকালকেও দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তনীয় থাকতে পারে, তবে রাতের তাপমাত্রাটা সামান্য একটু বাড়তে পারে। আর বৃষ্টিপাতের সম্ভাবনা সারা দেশেই খুবই কম। আর সামান্য একটু বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল, সেটা হলো ময়মনসিংহ, সিলেট এবং রংপুরের সীমান্তবর্তী এলাকায়। এটা আমরা বলছি এটা ওনার 2 প্লেসেস বা 2-1 জায়গায়, সারা ডিভিশন কিন্তু কভার করবে না। পবিত্র ঈদ উল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে টানা 5 দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও শুরু হয়েছে বেনাপোল, সাতক্ষীরার ভোমরা ও দিনাজপুরের হিলি সহ বিভিন্ন স্থলবন্দরের আমদানি রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম। সোমবার সকাল থেকে বাংলাদেশ ভারত 2 দেশের এই বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে ভোমরা স্থলবন্দর ব্যবহারকারীদের মাঝে। গত 10 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত টানা 5 দিন বন্দরের সব ধরনের আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল, তবে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন। এদিকে সোমবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়েও শুরু হয় দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য। ফলে বন্দর এলাকায় দেখা দিয়েছে যানজট। সকাল থেকেই বন্দরে 3000 হ্যান্ডলিং শ্রমিক কাজে যোগ দিয়েছেন। বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনে পুলিশ জানায়, ঈদ উল ফিতর উপলক্ষে 5 দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক ছিল। এদিকে টানা 6 দিনের ছুটি শেষে সোমবার থেকে আবারও শুরু হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে গত 9 এপ্রিল টানা 14 এপ্রিল পর্যন্ত 6 দিনের ছুটি ঘোষণা করে বন্দরের ব্যবসায়ী সংগঠনগুলো। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আন্দোলন করার মতো শক্তি ও সাহস বিএনপির নেই, ওবায়দুল কাদেরের মন্তব্য। বিএনপির তৈরি করা দুঃখ কষ্টের বাংলাদেশ এখন হাস্যোজ্জ্বল বাংলাদেশ, বললেন পাটমন্ত্রী। বিএনপি নেতাদের গুম খুন করা ব্যক্তিরা সরকারের আশীর্বাদে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে, রিজভির মন্তব্য। 12 মামলায় জামিন পেলেন ইঞ্জিনিয়ার ইশরাক। বাংলাদেশি নাবিকরা দুবাই পৌঁছাবেন 20 এপ্রিলের মধ্যে। জলদস্যুদের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করে মুক্তি নিশ্চিত করা হয়েছে, জানালেন নৌ প্রতিমন্ত্রী। এই ছিল এখনের মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।